আলাইকুম। দশম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 1 লিসন 3 তে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি আমি খুব সুন্দরভাবে অর্থ সহকারে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আজকের এই ক্লাসটি করার পর তোমাদের আর এই কবিতাটি থেকে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা কবিতাটি শুরু করি। লিসন 3 তে একটি কবিতা দিয়েছে, সেটা হচ্ছে ও মি ও লাইফ। এটা যেটা লিখেছেন কে? ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যান যিনি এই কবিতাটি লিখেছেন, এই কবিতাটি হচ্ছে একটা মোটিভেশনাল টাইপের একটি কবিতা। তো এখানে আমি তোমাদেরকে অর্থটাও লিখে দিয়েছি যাতে তোমরা খুব সুন্দরভাবে কবিতাটি বুঝতে পারো। আমরা শুরু করি। ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকিউরিং। ও মি ও লাইফ, ও আমি ও জীবন, এই যে বারবার ফিরে আসা এই প্রশ্নগুলোর কথা। অর্থাৎ আমরা বলি আহারে জীবন, জীবন এত কষ্টের, আমি কি করে কাটাই, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা হরহামেশাই বলে থাকি। রিকিউরিং মানে কি? বারবার ফিরে আসা। এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে নানান জটিলতাগুলো বারবার ফিরে আসে। দিস রিকিউরিং, এই যে বারবার ফিরে আসা প্রশ্নগুলো। এরপর আমরা দেখি অফ দ্য ইনলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস। মানে কি? অফ ফেথলেস মানে যারা বিশ্বাস করে না, অবিশ্বাসীদের। ইনলেস ট্রেন্স মানে অন্তহীন যাত্রা। যারা বিশ্বাস করে না তাদের এই অন্তহীন যাত্রাটার কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে প্রশ্নটা, এটা কিন্তু শেষ হয় না, এটা অন্তহীন, এটা চলতেই থাকে। ইনলেস ট্রেন্স মানে অন্তহীন। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বোকা মানুষদের এই ভরা এই নগরী। অর্থাৎ নগরী বা সিটি মানে হচ্ছে শহর বা নগরী। এই যে আমাদের মনে যে প্রশ্নগুলো আসে, এই জন্যই কবি এখানে বলেছেন যে আমরা হচ্ছে আসলে বোকা মানুষের ভরা এই পুরো পৃথিবীটা। ফিল্ড মানে কি? ভরা, এবং ফুলিশ মানে হচ্ছে বোকা। এরপর আমরা যদি পরবর্তী লাইনটি দেখি, অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, আমি নিজেই নিজেকে চিরকাল সমালোচনা করি। রিপ্রোচিং মানে কি? নিন্দা করা। কবি এখানে নিজেই নিজের নিন্দা বা সমালোচনা করছেন। অফ মাইসেলফ ফর এভার, আমি চিরকালেই নিজেই নিজের সমালোচনা করি। অর্থাৎ যারা মহৎ মানুষ তারা কিন্তু অন্যের সমালোচনার চেয়েও নিজের সমালোচনাটাকে জোর দেয়। ফর এভার মানে চিরকাল। তো কবি এখানে নিজের সমালোচনা করেছেন। ফর হু মোর ফুলিশ দেন আই, কে আমার চেয়ে বেশি বোকা। ফর হু মোর ফুলিশ দেন আই, আমার চেয়ে বোকা কেউ আছে। অ্যান্ড হু মোর ফেথলেস, এবং কে বেশি অবিশ্বাসী। অর্থাৎ আমার চেয়ে কেউ কি বেশি অবিশ্বাসী বা বোকা রয়েছে। অর্থাৎ আমাদের জীবনের যে এই প্রশ্নগুলো, জটিলতাগুলো বারবার ফিরে এসে আমরা যে হতাশ হয়ে থাকি, কবি কিন্তু নিজেও বলতেছেন যে আমিও সেই লোকগুলোর মধ্যে একজন। তার জন্যই কবি বলেছেন আমার চেয়ে বোকা বা আমার চেয়ে অবিশ্বাসী কেউ কি আছে। অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মিন অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউড। অফ দ্য আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট। অফ দ্য আইস মানে কি? আমাদের এই চোখগুলো সবসময় কি খোঁজে? ব্যর্থভাবে আকাঙ্ক্ষা করে কোনো কিছু পাওয়ার বা ভালো কিছু, উজ্জ্বল কিছু আশা করা ব্যর্থভাবে খোঁজে। অর্থাৎ আমরা ব্যর্থ জিনিসের পিছনে ছুটি। যেমন আমরা টাকার পিছনে ছুটি, আমরা অর্থের পিছনে ছুটি, সুখের পিছনে ছুটি, কিন্তু আমরা সবসময় যে আমাদের যা আছে সেটা নিয়েই কিন্তু কখনো সুখে থাকি না। এজন্য এখানে কবি বলেছেন যে আমরা ব্যর্থভাবে কি আকাঙ্ক্ষা করি? ভালো কিছুর আকাঙ্ক্ষা করি বা আলোর আকাঙ্ক্ষা করি, লাইট, উজ্জ্বল বা ভবিষ্যতের আকাঙ্ক্ষা করি। ক্রেভ মানে কি? আকাঙ্ক্ষা করা বা চাওয়া। এবং ভেনলি মানে বৃথাভাবে বা অযথাভাবে। দ্য অবজেক্ট মিন অনর্থক জিনিসের পিছনে। দ্য অফ দ্য অবজেক্ট মিন, এটার মানে হচ্ছে অনর্থক জীবনের পিছনে। অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউড, এই যে আমাদের যে স্ট্রাগলটা রয়েছে বা সংগ্রামটা, এটা চিরন্তন বা চিরকালেই চলতেই থাকে, চিরন্তন, এটার কোনো শেষ নেই। আমাদের চাওয়ার কোনো শেষ নেই। আমরা যে বৃথাভাবে চাই, আমরা ভবিষ্যৎ ভালো করার জন্য যে দৌড়াচ্ছি, এটার কিন্তু কোনো শেষ নেই। সেটাই এখানে কবি বলেছেন। অফ দ্য পুর রেজাল্টস অফ অল, এইসবের কি? নির্মম বা হতাশাজনক একটা ফলাফল। পুর রেজাল্টস মানে হতাশাজনক ফলাফল। অফ দ্য প্লোডিং অ্যান্ড শর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। প্লোডিং মানে কি? ধীরগতির, এবং শর্ডিড মানে হচ্ছে নিজ মানসিকতার ভিড় আমার চারপাশে দেখতে পাই। এই যে আমরা সব সময় কি ভালো কিছুর পেছনে খুঁজি, অর্থের পেছনে খুঁজি, বা সুখ সমৃদ্ধি আমাদের যা আছে সেটাতে আমরা খুশি না থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকি, আরও ভালো কিছুর আকাঙ্ক্ষা করি। এর ফলে কি হয়? আমাদের চারপাশে ধীরগতির আর নিজ মানসিকতার ভিড়। অর্থাৎ আমাদের মনটা কি ধীরগতি এবং নিজ মানসিকতায় কিন্তু ভরে যায় এখানে, সেটাই কবি বোঝাচ্ছে। অর্থাৎ
ধরো আমরা যদি টাকার পিছনে ছুটি তাহলে কি করব, আমরা আমরা কি টাকা অর্জনের চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা কি এই টাকা অর্জন করতে গিয়ে কিন্তু আমরা ভালো মানুষের পিছনে কাছে কিন্তু যাব না। আমরা সব সময় টাকা অর্জন করার জন্য, যেমন আমরা যদি একটি চাকরি নিতে যাই তাহলে কিন্তু আমরা কি দেখব, ঘুষ দিয়ে আমরা চাকরি নেব, যার ফলে কি আমরা একটা নিজ মানসিকতার মানুষের সাথে পরিচয় হচ্ছে। এই যে আমরা যতই এগোতে চেষ্টা করব, যতই আমরা আমাদের সুখ সমৃদ্ধি বাড়ানোর চেষ্টা করব, ততই কিন্তু আমাদের কি আমরা নিজ মানসিকতার মানুষের সাথে পরিচয় আমাদের হবে, আমাদের মনটা কিন্তু কলুষিত হয়ে যাবে। সেটাই এখানে কবি বোঝাচ্ছেন। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, বাকি ফাঁকা নিরর্থক বছরগুলোর মতো, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, আমিও সেই বাকি অংশের সঙ্গে জড়িয়ে আছি। অর্থাৎ কবি কিন্তু এই যে এতক্ষণ যে কথাগুলো বলতেছে, আমরা সবসময় অনর্থক জিনিসের পিছনে ছুটি আমাদের জীবনটাই আমরা নষ্ট করে দিই, অনর্থক পিছনে জীবনের পিছনে ছুটে ভালো কিছুর খোঁজে, ভবিষ্যতের খোঁজে। সেই কবিও কিন্তু এখানে এখানে ওই লোকগুলো যেগুলো আছে তাদের থেকে আলাদা নয়। কবিও কিন্তু এই নিজেকে এদের সাথে তুলনা করেছেন। ইন্টারওয়াইন্ড মানে কি, জড়ানো। ইন্টারওয়াইন্ড মানে হচ্ছে জড়ানো। কবি নিজেও এই মানুষগুলোর ভিড়ে জড়িয়ে রয়েছে। দ্য কোয়েশ্চেন ও মি ও সো স্যাড, রিকিউরিং হোয়াট গুড অ্যামিড দেশ ও মি ও লাইফ। এই যে কোয়েশ্চেনটা রয়েছে, ও আমি কি দুঃখ, রিকিউরি এই যে বারবার ফিরে আসে, হোয়াট গুড অ্যামিড দিস, এসবের মধ্যে আসলে ভালো কি আমাদের জীবনে, আমি এবং আমাদের জীবনে এসবের মধ্যে ভালো কি। এই অ্যামিড মানে হচ্ছে মাঝে, এই সব কিছুর মাঝে এত হতাশা, এত দুঃখ, এত কষ্ট, আমাদের জীবনটা কিন্তু এগুলোতেই ভরা না। আমরা সবসময় এটাই মনে করি, আমরা কিন্তু কখনোই সুখে থাকি না। এই সব কিছুর মধ্যে আসলে ভালোটা কি রয়েছে, কবি কিন্তু এখানে একটি আশার আলো হয়তো আমাদেরকে দেখাচ্ছেন। সেটারই উত্তর কিন্তু পরবর্তী কয়েকটি লাইনে কবি দিয়েছেন, আমরা পড়ার চেষ্টা করব। দ্যাট ইউ আর হেয়ার, তুমি যে এইখানে আসো, দ্যাট লাইফ এক্সিস্ট, তোমার জীবনটা কি অস্তিত্ব রয়েছে, অ্যান্ড আইডেন্টিটি, তোমার একটা পরিচয় রয়েছে। এই সৃষ্টিকর্তা যে তোমাকে সৃষ্টি করেছেন, তোমার একটা পরিচয় দিয়েছেন, তোমার একটা পরিবার দিয়েছেন, এটাই কি বড় নয়? কবি কিন্তু সেটাই বলতেছেন যে তুমি যে আসো, তোমার যে অস্তিত্ব এবং তোমার আইডেন্টিটিটা আছে, এটাই তো বেশি, এটা নিয়েই তো সুখে থাকা উচিত আমাদেরকে। সেটাই কিন্তু এখানে কবি বুঝিয়েছেন। এখানে আমরা শব্দার্থ যদি এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান, এবং আইডেন্টিটি মানে কি, পরিচয়। কবি আরও কিছু ভালো কিছু দিয়েছেন, আমরা দেখি। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এই শক্তিশালী নাটক চলছেই, অর্থাৎ আমাদের এই জীবনটা কিন্তু চলছে। আমাদের জীবনটা একটা নাটক বা একটা ড্রামার সাথে কবি তুলনা করেছেন। এই যে আমাদের জীবনটা চলছেই, শক্তিশালী এই নাটকটা কিন্তু চলবেই, আমরা যতদিন মৃত্যুবরণ করবো না ততদিন চলতেই থাকবে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং তুমি তাতে একটি পঙ্গক্তি যোগ করতে পারো, অর্থাৎ তুমি একটি লাইন দিয়েও এই নাটকে কিন্তু ভূমিকা রাখতে পারো। তোমার জীবনটা যে একটি নাটক, সেখানে তুমি একটা পঙ্গক্তি যোগ করে দিতে পারো। অর্থাৎ তোমার আরেকটা যদি উদাহরণ দেই, যে যারা কিন্তু অভিনয় করে তারা দেখবে যে বড় রোল কিন্তু তারা খোঁজে না, তারা খোঁজে যে তার এই রোলটা কতটুকু গুরুত্বপূর্ণ আছে এই নাটকটাতে বা এই সিনেমাটাতে, একটা তার যে অভিনয় রয়েছে সেই অভিনয়টা, তার যে রোলটা রয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্প্যাক্টফুল, সেটা ভেবেই কিন্তু সে স্ক্রিপ্টটা চয়েস করে। তো সেটাই এখানে আমাদেরকে কবি বলেছেন। তো তুমি এই পৃথিবীতে বেঁচে আছো, তোমার অস্তিত্ব আছে, তুমি কিছু করার চেষ্টা করো, তুমি একটা পঙ্গক্তি যোগ করো, অর্থাৎ ভালো কিছু একটা করার চেষ্টা করো। সৃষ্টিকর্তা যে তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছে, তুমি সেটা কাজে লাগাও, সেটা তুমি পজিটিভভাবে নাও, তুমি সুখে থাকো, তুমি যে পর্যায়ে আছো সেটাতেই একটা কি পঙ্গক্তি যোগ করো, অর্থাৎ একটা ভালো কিছু করার চেষ্টা করো। সেখানেই কিন্তু সেটাই কিন্তু আমাদের বলা হয়েছে যে আমাদের এই নিরর্থক জীবন, নিরর্থক জিনিসের না পিছনে না ছুটি, আমাদের যা আছে, আমরা ছোট, আমরা অনেক ছোট কাজ করি, সেটাতেই আমরা মনোযোগ দিয়ে করি না, সেটাই এখানে কবি আমাদেরকে বুঝিয়েছেন। কন্ট্রিবিউট এ ভার্স, একটা পঙ্গক্তি, একটা লাইন, সেটাই কিন্তু কবি এখানে আমাদেরকে বুঝিয়েছেন। তো আমরা এই কবিতাটি থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের জীবন হচ্ছে সমস্যায় জর্জরিত। আমরা সবসময় হয়তো আমরা সবাই কিন্তু বড় পজিশনে থাকতে পারি না, তার জন্য আমাদের জীবনটা কি বৃথা হয়ে যাবে? না, আমাদের জীবন কখনোই বৃথা হবে না। আমরা যে পজিশনে রয়েছি আমরা ভালো কিছু করার চেষ্টা করি, আমাদের যে পজিশনে রয়েছি, যে কাজটি করেছি সেই কাজেই আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি, তাহলেই। এবং আমাদেরকে কী করতে হবে? সুখে থাকতে হবে, আমাদেরকে মনে করতে হবে আমি ভালো আছি, এবং আমাদেরকে সবসময় আলহামদুলিল্লাহ বা আমি ভালো আছি এটাই কিন্তু বলতে হয়। এই কবিতার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদেরকে জীবনে হতাশ হওয়া যাবে না। হতাশা কিন্তু
খুবই একটি খারাপ জিনিস। আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই, এই হতাশা মানুষকে কিন্তু শেষ করে দেয়। আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই, হতাশা কিন্তু মানুষকে শেষ করে দেয়। এজন্যই কিন্তু আমাদের বলা হয় যে তোমার যদি কোনো অসুখ হয় তাও তুমি আলহামদুলিল্লাহ পড়ো, অর্থাৎ তুমি ভালো আছো, অন্যদের থেকে তুমি তো ভালো আছো। এই কবিতার উদ্দেশ্য মূলত এটি। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও।